ফেডারেল বাই ইলেকশনের ৩টি আসনেই অ্যাডভান্স পোলিং শেষ হয়েছে। কী পরিমাণ লোক এবার অ্যাডভান্স পোলিংয়ে ভোট দিতে গিয়েছেন? গত নির্বাচনের সময় যে অ্যাডভান্স পোলিং হয়েছিল সেই সময়ের তুলনায় বাই ইলেকশনে ভোটার টার্নআউটের হেরফেরটা কী? ডলি বেগম স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিং থেকে, যিনি ফেডারেল রাজনীতিতে পদার্পণ করে প্রথমবারের মতো এমপি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, বাংলাদেশি কানাডিয়ান, তার সামনে কতটা চ্যালেঞ্জ আছে, কিংবা তার সামনের পথটা কতটা মসৃণ, তার কোনো আভাস কি আমরা এই বাই ইলেকশন থেকে পেলাম? দর্শক, আসুন আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি। আমি এই ভিডিওটি রেকর্ড করছি 7ই এপ্রিল সন্ধ্যাবেলা। দর্শক, মাফ করবেন, মাঝে মধ্যে আমার তারিখের একটু হেরফের হয়ে যায়। আশা করি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আজকে 7 এপ্রিল সন্ধ্যাবেলা রাত 9টা বাজে এখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি। এবারের এটি বাই ইলেকশন, এমনিতে বলা হয়ে থাকে যে বাই ইলেকশনে ভোটার টার্নআউটটা একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। অনেকেই বাই ইলেকশনে ভোট দিতে যেতে চান না, বাট তারপরেও 4 দিন ব্যাপী অ্যাডভান্স ভোটিং হয়েছে 3টি নির্বাচনী এলাকাতেই, যে 3টি এলাকাতে বাই ইলেকশন হচ্ছে। এবার 38,000 ভোটার এই অ্যাডভান্স ভোটিংয়ে ভোট দিয়েছেন। এটি হচ্ছে 3টি আসনের যে টোটাল ভোট, সেটি ইলেকশন কানাডা প্রকাশ করেছে। তার মধ্যে আমরা যদি দেখি যে কুইবেকের যে আসনটিতে, মন্ট্রিয়ালের যে আসনটিতে বাই ইলেকশন হচ্ছে, টেরিবর্ন, সেখানে 18,200 ভোটার অ্যাডভান্স পোলিংয়ে ভোট দিয়েছেন। সেটি হচ্ছে 20% অফ দ্য টোটাল ভোটার ইন দ্য লিস্ট। গত বছর যেটি সাধারণ নির্বাচন ছিল, সেই মূল নির্বাচনে টেরিবর্ন এই আসনটিতে এই অ্যাডভান্স পোলিংয়ে 2,000 ভোটার ভোট দিয়েছিলেন। তার মানে হচ্ছে যে কাছাকাছি আছে, কিন্তু মূল নির্বাচনে যে পরিমাণ লোক অ্যাডভান্স পোলিংয়ে ভোট দিয়েছিলেন মন্ট্রিয়ালের এই আসনটিতে, এবার 2,000-এর মতো ভোটার কম গেছেন। আশা করছি তারা হয়তো 13 এপ্রিল যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই সময় তারা হয়তো ভোট দিতে যাবেন। ইউনিভার্সিটি রোজডেল, টরন্টো ডাউনটাউনের, যেটি ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ছেড়ে দেওয়ার পর খালি হয়েছে, এবং সেখানে এবার 9,400 ভোটার অ্যাডভান্স পোলিংয়ে ভোট দিয়েছেন। সেটি হচ্ছে টোটাল যেই ভোটার ইন দ্য লিস্ট তার 10%। 2025 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল, গত নির্বাচন, সেই নির্বাচনে এই আসনে অ্যাডভান্স পোলিংয়ে 21,000 ভোটার ভোট দিয়েছিলেন। তার মানে গত নির্বাচনে অ্যাডভান্স পোলিংয়ে যারা ভোট দিয়েছিলেন তাদের অর্ধেকই এবার ভোট কেন্দ্রে আসেনি, কিংবা তাদেরকে ভোট কেন্দ্রে আনা যায়নি। ফলে এটা একটা চ্যালেঞ্জ। 13 এপ্রিলের নির্বাচনেও এটি একটা চ্যালেঞ্জ হবে বলে মনে হচ্ছে আমার কাছে, যে অ্যাডভান্স পোলিংয়ে যেখানে আগের নির্বাচনে 21,000 ভোটার ভোট দিয়েছেন, এবার সেখানে মাত্র 9,400, 10% অফ দ্য টোটাল ভোটার। এবার আসি স্কারবোরো সাউথ ওয়েস্ট। দর্শক, স্কারবোরো সাউথ ওয়েস্ট নিয়ে আমাদের আগ্রহটা একটু বেশি, যেহেতু এখানে ভোটারদের একটা উল্লেখযোগ্য অংশ বাংলাদেশি ক্যানাডিয়ান, এবং বাংলাদেশি ক্যানাডিয়ান একজন প্রার্থী এখানে আছেন। ফলে এই আসনটির ব্যাপারে আমাদের একটু বিশেষ আগ্রহ আছে। স্কারবোরো সাউথ ওয়েস্টে অ্যাডভান্স পোলিংয়ে ভোট দিয়েছেন 10,300। টোটাল যে ভোটার, লিস্টে যে ভোটার আছেন তার মাত্র 12% অ্যাডভান্স পোলিংয়ে ভোট দিয়েছেন। গত বছর এই আসনে ভোট দিয়েছিলেন অ্যাডভান্স পোলিংয়ে, গত নির্বাচনে 2025-এর যে নির্বাচনটি হয়েছে, সেখানে 19,400 ভোটার অ্যাডভান্স পোলিংয়ে ভোট দিয়েছিলেন। সো বলতে হবে যে এবারের ভোটার, এই অ্যাডভান্স পোলিংয়ে মূল নির্বাচনে অ্যাডভান্স পোলিংয়ে যে পরিমাণ লোক ভোট দিয়েছিলেন তার প্রায় অর্ধেকের সামান্য বেশি আর কি, 19,400, 10,300। ফলে সেই সব ভোটারদেরকে অ্যাডভান্স পোলিংয়ে আনা যায়নি। সো এটাও একটা চ্যালেঞ্জ। সামনের 13 এপ্রিলে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেখানে এদের সবাইকে নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার হবে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং সেজন্য হয়তো প্রার্থীরা বাড়তি উদ্যোগ নেবেন, বাড়তি ইনিশিয়েটিভ নেবেন। দর্শক, এবার আমরা একটু স্কারবোরো সাউথ ওয়েস্টের যে ভোটার ট্রেন্ড বিগত নির্বাচনগুলোর, সেগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করি। তার আগে আমরা যদি ঠিক ডলি বেগম, এর আগে তো প্রভিন্সিয়াল পার্লামেন্টে তিনি নির্বাচন করেছেন,
প্রভিন্সিয়াল পার্লামেন্টে তিনি প্রথম যখন 2018 সালে ইলেকশন করেন, সেই সময় তার ভোট ছিল 45.66%। দ্বিতীয়বার তিনি যখন নির্বাচন করেন 2022 সালে, তখন তার ভোট আরও বেড়ে গেছে 47.68%। আর সর্বশেষ নির্বাচনে সেখান থেকে ভোট কমে এসেছে 42.9%। আর ঠিক ওই সময়ে এনডিপির, তিনি যেহেতু এনডিপি থেকে নির্বাচনটি করেছিলেন, এনডিপির পুরো প্রভিন্সে তাদের পজিশন ছিল মাত্র 18%। ফলে এই কথাটা আমি প্রায়শই বলি যে এনডিপির পুরো প্রভিন্সে যে পজিশন জনপ্রিয়তার দিক থেকে, সমর্থনের দিক থেকে, ডলি বেগমের ইন্ডিভিজুয়াল সাপোর্ট অর পপুলারিটি অর অ্যাপ্রুভাল রেট মোর হায়ার দেন দ্য পলিটিক্যাল পার্টি, তা যে পার্টিটা তিনি বিলং করতেন, এনডিপির। এখন এবার তো আর তিনি প্রভিন্সিয়াল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, এবার তিনি করছেন ফেডারেল নির্বাচনে। এখন এই যে প্রভিন্সে তার 42.9%, মানে 43% সাপোর্ট তার ছিল, তার কত পার্সেন্ট তিনি এই নির্বাচনে নিয়ে আসতে পারবেন, সেটি একটি চ্যালেঞ্জ। নিশ্চয়ই তিনি তার মতো করে সেগুলো চেষ্টা করে যাচ্ছেন এবং সেটা আমরা দেখছি। কিন্তু আমরা যদি স্কারবোরো সাউথ ওয়েস্টের ফেডারেল নির্বাচনের যে ট্রেন্ড, সেদিকে তাকাই, আমরা গত 3 বছরের দিকে যদি তাকাই, 2019 সালে বিল ব্লেয়ার এখানে মানে বরাবরই বিজয়ী হয়েছেন। এটিকে লিবারেলের ফেডারেলে নির্বাচনে লিবারেল পার্টির একটা স্ট্রং হোল্ড হিসাবে বিবেচনা করা হয়। আবার প্রভিন্সেও কিন্তু এটা লিবারেল পার্টির স্ট্রং হোল্ড হিসাবে ছিল। ডলি বেগম এসে প্রভিন্সিয়াল আসনে লিবারেল পার্টির স্ট্রং হোল্ডটাকে তছনছ করে দিয়ে সেটিকে তিনি ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন। এবার তিনি নিজে আবার লিবারেল পার্টিতে ফিরে এসেছেন বলার মতো ঠিক না, তিনি লিবারেল পার্টিতে এসেছেন। এখন ফেডারেল নির্বাচনে লিবারেল পার্টির যে পজিশন ছিল, মানে বিল ব্লেয়ার এবং তার প্রতিদ্বন্দ্বীদের যে ভোটের ব্যবধানটা ছিল, সেটা যদি আমরা আলোচনা করি, 2019 সালে বিল ব্লেয়ারের ভোট ছিল 57.2%, আর তার প্রতিদ্বন্দ্বী ছিল কনজারভেটিভ পার্টির প্রার্থী, তার ভোট ছিল 20.7%। 2021 সালের নির্বাচনে একই পরিমাণ ভোট ছিল বিল ব্লেয়ারের, একদম বাড়ে নাই কমে নাই, 57.2%। এবং ইন্টারেস্টিংলি 20.7% ছিল কনজারভেটিভ পার্টিরও। 2025 সালের নির্বাচনে, সর্বশেষ নির্বাচনে বিল ব্লেয়ারের পজিশন একেবারে জাম্প আপ করে 61.5%-এ চলে আসে। আর কনজারভেটিভ পার্টির এই সময়ে 30.6%। দর্শক, এই কনজারভেটিভ পার্টির এই জায়গাটায় আমি একটু আলাদা করে আরেকটা তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। 2025 সালের নির্বাচনে বিল ব্লেয়ারের বিপরীতে কনজারভেটিভ পার্টির প্রার্থী হয়েছিলেন ASM নুরুল্লাহ তরুণ। ডক্টর তরুণ হিসাবে আপনারা তাকে চেনেন, বাংলাদেশি ক্যানাডিয়ান। তিনি প্রথমবারের মতো এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিল ব্লেয়ারের মতো হেভি ওয়েট প্রার্থীর বিপরীতে, এবং এবছর তিনি 30.6% ভোট পেয়েছিলেন টোটাল ভোটের। আমরা আগের দুটি নির্বাচনে যেখানে কনজারভেটিভ পার্টির ভোট ছিল মাত্র 20%, SM নুরুল্লাহ তরুণ, ডক্টর তরুণ, তিনি আরও 10% বাড়িয়ে সেখানে 30%-এ তার ভোটের জায়গাটাকে নিয়ে গিয়েছিলেন। এবার অবশ্য নুরুল্লাহ তরুণ নির্বাচনে তিনি প্রার্থী হননি, তবে গুঞ্জন শুনছি, এখনও কনফার্ম করা যায়নি যে তিনি হয়তো প্রভিন্সিয়াল নির্বাচনে এমপিপি হিসাবে নমিনেশন চাইতে পারেন কনজারভেটিভ পার্টির। মোর্শেদ নিজাম, আরেকজন বাংলাদেশি ক্যানাডিয়ান, তিনিও নমিনেশনের জন্য চেষ্টা করছেন। কিন্তু নুরুল্লাহ তরুণের এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিক যে তিনি কনজারভেটিভ পার্টির যেখানে 20%-এ স্টাক হয়েছিল তার সাপোর্টটা, সেখান থেকে জাম্প আপ করে 30%-এ তিনি নিয়ে এসেছিলেন। কিন্তু বিল ব্লেয়ার হেভিওয়েট ক্যান্ডিডেট যেহেতু, তার পজিশন তো সবকটা নির্বাচনেই শক্ত ছিল এবং তিনি সর্বশেষ নির্বাচন পর্যন্ত শক্ত অবস্থান দেখিয়েছেন। এখন এই যে বিল ব্লেয়ারের 61.5%, কিংবা এটিকে যদি আমরা লিবারেলের সমর্থন হিসাবে দেখি, তাহলে এই 61.5% ভোটারের প্রতিনিধিত্ব করতে চাইছেন এবং ডলি বেগম এখন এই 61.5% কিংবা তার নিজের যে 43%, এই দুটাকে একসাথে মিলিয়ে বা গড় করে তিনি কত পার্সেন্ট সমর্থন পাবেন, সেটা কিন্তু এক ধরনের একটা পজিটিভ ভাইব দেয় তাকে, বা ভোটারদের মনেও এই হিসাবটা যারা করেন তাদের মনে ডলি বেগম সম্পর্কে একটা ইতিবাচক, বা তার বিজয় সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করে। কিন্তু এগেইন, আমি যদি অ্যাডভান্স পোলিংয়ে যে ভোটার টার্নআউট, সেই টার্নআউটের দিকে তাকাই, যেখানে বিল ব্লেয়ারের নির্বাচনের অ্যাডভান্স পোলিংয়ে 19,400 ভোটার ভোট দিয়েছিলেন, ডলি বেগমের এই নির্বাচনে এসে মাত্র
300 ভোটার ভোট দিয়েছে, 12%। সো এই ভোটার সংখ্যাটা বাড়ানো, সেটি হচ্ছে ডলি বেগমের জন্য চ্যালেঞ্জ। বিজয়ী হওয়াটা, নির্বাচনে বিজয়ী হয়ে আসাটা, এমপি হয়ে আসাটা, সেটা তার জন্য সম্ভবত চ্যালেঞ্জ না। কারণ মোর অর লেস বোঝা যাচ্ছে যে এই নির্বাচনে তিনি বিজয়ী হবেন তার সমর্থনের কারণে, লিবারেল পার্টির অবস্থানের কারণে। এবং এটা একটা দৃশ্যমান মনে হয় যে কনজারভেটিভ পার্টি কাইন্ড অফ একটা ছেড়েই দিয়েছে এই আসনটি, যে তারা হয়তোবা ধরে নিয়েছে যে এখানে যেহেতু বিজয়ী হওয়া যাবে না, কাজে অত বেশি এফোর্ট দেওয়ার কিছু নাই। ফলে কাইন্ড অফ মাঠটা ডলি বেগমের জন্য খালি আছে। কিন্তু সেই জন্যই সেটি হচ্ছে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ, যে মাঠটা খালি আছে ভেবে একটু স্লো হয়ে গেলে তার জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কী পরিমাণ বেশি ভোটে তিনি নির্বাচিত হয়ে আসলেন, সেটি দেখানোর একটা ব্যাপার আছে, যেহেতু তিনি অন্য একটি দল থেকে এই দলে এসেছেন। নিশ্চয়ই ডলি বেগমের ক্যাম্পেইনে যারা আছেন তাদের মাথায় এই চিন্তাগুলো আছে। বাট একজন অবজারভার হিসাবে নির্বাচন নিয়ে যেহেতু আমি বিশ্লেষণ করি, আমার বিশ্লেষণের জায়গা থেকে আমি তথ্যগুলো, আমার এই মন্তব্যটা আমি করলাম যে তার জন্য এটা একটা চ্যালেঞ্জ। এবং আমার কাছে মনে হয়েছে এই চ্যালেঞ্জটা তার নেওয়া, এবং বিল ব্লেয়ারের যে 61.5% ছিল, মানে তার ভোট 61.5%-এ না গেলেও তার কাছাকাছি, তার অন্তত 50% ক্রস করে, তার আগের যে 57%গুলো ছিল বিল ব্লেয়ারের, তার কাছাকাছি কোথাও ডলি বেগমকে যেতে হবে কিংবা যাওয়া উচিত, সেটা আমার কাছে মনে হয়। দর্শক, আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। আর 13 এপ্রিল নির্বাচনে অবশ্যই ভোট দিতে যাবেন। আপনার যাকে যোগ্য মনে হয়, আপনার যাকে পছন্দ, তাকেই ভোট দিবেন। কিন্তু আমার অ্যাপিল হচ্ছে আপনাদের কাছে, ভোট দিতে যাবেন, অবশ্যই ভোট দিতে যাবেন। ভালো থাকবেন সবাই।